গ্রেট গ্রেট অ্যানসেস্টররা, তারা হলো তাদের মানে দৈনন্দিন জীবন এবং তাদের সুস্বাস্থ্যের যে বিষয়গুলি আমরা যতটুকু শুনেছি, যতটুকু দেখেছি, এটা একেবারেই ভিন্ন যদি তুলনা করি আমাদের বর্তমান সময়ের সাথে। কারণ আমরা যদি গত 100-200 বছর হিসাবের একটা টাইম লাইনে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে মানুষজন যেখানে প্রকৃতি থেকে সুস্থতার একটা আশীর্বাদ নিয়ে ফিরতো, এখন মানুষজন ওখানেই ফিরে যাচ্ছে। কিন্তু ওই হয়তোবা তোর মন খারাপ হতে পারে, তাও আমি বলবো যে মানে কি বলবো যে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং অনেক কিছু যেগুলা আসলে সুস্থ করছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে আসলে সুস্থ করছে না। ইন অ্যাভারেজ হয়তোবা এক্সেপশনাল কেস থাকতে পারে, কিন্তু মানুষ আসলে প্রকৃতিকে ভুলে, পৃথিবীর আদিমতম সৃষ্টি পৃথিবী, এই গ্রহটাকে ভুলে মানুষের তৈরিকৃত জিনিসপত্রে নিজেরাই মজে গিয়ে নিজেরাই হারিয়ে যাচ্ছে। লাইক এইটাকে তুই হলো আসলে কোনভাবে দেখছিস আর কি? হেলথ কেয়ার থেকে শুরু করে মানুষের মস্তিষ্ক, চিন্তা ভাবনা, দৈনন্দিন জীবন আর কি। আজকে আমরা পডকাস্টটি করছি ওপেন সিক্রেট চ্যানেল থেকে। আর আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা হয়তো বা আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন। তো এখানে আছি আমি, ইয়াসিন, আছে আমার বন্ধু শ্রাবণ। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু বিজ্ঞান ভিত্তিক যুক্তি, প্রশ্ন, প্রশ্নের উত্তর, তর্ক উপস্থাপন করতে। তো চলুন শুরু করি আজকে আমাদের উপস্থাপনা, ওপেন সিক্রেট ডিসকাশন উইথ ইয়াসিন অ্যান্ড শ্রাবণ। শ্রাবণ, কেমন আছিস? টু বি ফ্র্যাঙ্ক, একটু এলোমেলো অবস্থায় আছি। আম, সব দিক থেকে হচ্ছিল কাজের চাপ, তোরও কাজের চাপ। তো যেহেতু আমি একটা খুবই এলোমেলো ভাবে একটা শুরু করেছি, আহ, আমাদের ওপেন সিক্রেটের এই অডিওটা আমরা হলো একটা শুরু। এর আগেও আমরা একটা কি বলবো আমরা একটা টেস্ট রান দিয়েছিলাম বোঝার জন্য কিভাবে আমরা টেকনিক্যাল দিকগুলো সামাল দিতে পারি। তো একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক কিছু শেখা হয়েছে যে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো হয়েছে, কারণ ভুল থেকে মানুষ শেখে এবং শিখে শিখে মানুষ নিজেকে একটা শেপে নিয়ে আসে। তো যাই হোক, মানে নীতি কথা আর বেশি যেতে চাচ্ছি না। আমরা আমাদের টপিকটা হচ্ছে যে মানুষের জীবন আচরণ এবং মানুষের যে ইতিহাস, মানুষের যে আবির্ভাব এবং যে পৃথিবীর ইতিহাস। যে মানুষ ধরা হয় যে মানুষ হলো পৃথিবীর ইতিহাসের ইন্ডেক্সে মাত্র 5%। এবং আমি কিছু কিছু রিসার্চ পেয়েছি, কিছু রেডিটে, কিছু সাবরেডিটে, কিছু তুলনামূলক আলোচনামূলক লেখা পেয়েছি। তো যাই হোক, আমি কথা বেশি বাড়াতে পারবো না। আমার বন্ধু ইয়াসিনকে প্রশ্ন যে মানুষের আবির্ভাবটা বা মানুষের শরীর এবং মানুষের বিকাশটা কিভাবে তুই দেখছিস, এক। আর এর সাথে পৃথিবীর কে কানেক্ট করা বা পৃথিবীর যে ইতিহাসটা, ওটার সাথে কিভাবে তুই রেজোনেট করছিস আর কি। এটা আমার প্রশ্ন। আগে মানুষটাকে দিয়ে শুরু করি। শ্রাবণ, তোর প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে কি, সব কিছুর মূলে যেটা আসে সেটা হচ্ছে ধর্ম, বিজ্ঞান। তো আজকে আমরা যেহেতু বলেইছি যে আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব, তো বিজ্ঞানটাকে একটু প্রায়োরিটি দিই। সত্যি কথা বলতে কি, মানুষ যদি বিজ্ঞান ভিত্তিক ভাবে বা একটা মতবাদ বলি, চার্লস ডারউইনের দ্য স্পেসিস অফ অরিজিন এবং ডিসেন্ট অফ ম্যান, মূলত ডিসেন্ট অফ ম্যান থেকেই বলি, এটা একটা মতবাদ। এটা কিন্তু একদম, যে মাঝে মাঝে কিছু ব্যক্তি এটাকে সূর্যের মতো সত্য বানিয়ে দেয়, কিন্তু বিষয়টা আসলে একটা বিশ্বাসের উপরে। অ্যাডাম ও ইভ যে বিশ্বাস করছে সে একটা মতাদর্শকে বিশ্বাস করছে, আবার আদম ও হাওয়াকে যে বিশ্বাস করছে সে একটা মতবাদকে বিশ্বাস করছে, মনু শতরূপাকে যে বিশ্বাস করছে সে একটা সত্তাকে বিশ্বাস করছে, আবার হোমোসেপিয়েন্স যে বিশ্বাস করছে সে একটা বিষয়কে বিশ্বাস করছে। এটা আসলে মতবাদ। এটা
কে নিয়ে আসলে লড়াই করার কিছু নেই, কারণ এখনকার তো সব কথাকেই লড়াই হিসাবে ব্যবসার জন্য চালিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওই দিকে না যাই। মানুষ বাদর সাদৃশ্য বা এরকম কোন একটা স্ট্যাকলস থেকে বিবর্তিত হতে 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 আজকের মানুষে উপনীত হয়েছে। এখন মাঝখানে অনেক কথা আছে, অনেক দৈত্য দানবের গল্প আছে, পুরাণ, কোরআন, হাদিস বা বিভিন্ন বিষয় নিয়ে বেদ, ওই গল্পে না যাই। আচ্ছা, তোর কাছে কি এই জিনিসটা মনে হয় না যে মানুষ আসলে একটা বিশাল জার্নি শেষ করে এসেছে? এটা তো সত্য। বিশাল জার্নি অবশ্যই, তবে এখানে বিভিন্ন আদর্শ, বিভিন্ন ধরনের ফিলোসফি, বিভিন্ন ধরনের মতাদর্শ চলে আসে। তবে আমি যদি একেবারেই যদি একদম বিজ্ঞানের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, এবং হলো আমি ব্যক্তিগতভাবে আহ, আমি একজন ট্রুথ সিকার, সত্যান্বেষী হওয়ার চেষ্টা হতে চাই আর কি। এবং যে অনেকে অবশ্য ভাববেন যে আমি কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলছি কিনা, এবং হ্যাঁ, আপনারা যদি কনস্পিরেসি নিয়ে ভাবেন তাহলে ভাবুন, সমস্যা নেই। আমরা আমরা হয়তোবা দুই পাগলের প্রলাপ হতে পারে এটা। তো যাই হোক, আমি ইয়াসিনের প্রশ্নে ফিরে আসি। সেটা হচ্ছে যে মানুষের যে জার্নিটা, সেটা হলো একটা বিশাল টাইমলাইন নিয়ে এসেছে। যেমন বিভিন্ন বিজ্ঞানীদের একটা মতাদর্শ আছে যে মানুষ শুধু 2000 বছর না, আসলে মানুষের অস্তিত্ব এবং মানুষের যে আহ, মানে সব দিকের যে তাদের চলাচল, কমিউনিকেশন, এগুলো হয়ে আসছে আরো 10,000 20,000 বছর আগের থেকে। এমনকি আহ, আমরা যদি সুমেরিয়ান মিথোলজি গুলো দেখি, ওখানে মানুষের কথার উল্লেখ আছে আজ থেকে 1 লাখ বছর আগে, যেখানে সুমেরিয়ান মিথোলজিতে এলিয়েন গডদের কথা হয়েছে। মানে আমি এক একটা মানে কালচার, এক একটা ধর্ম বিশ্বাস, তাদের যে মিথোলজিতে মানুষের আবির্ভাব এবং হলো এলিয়েনদের আবির্ভাব নিয়েও ব্যাপক কথা আছে, আলোচনা আছে। তো হ্যাঁ, মানুষের যাত্রাটা দীর্ঘ, কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাসের সাথে তুলনা করি আর মানুষের ইতিহাসটাকে পাশাপাশি দেখি, তাহলে যদি আমরা ধরি যে 1-2 লক্ষ যদি বছর আগেও ধরি, তাও পৃথিবীর ইতিহাসে ওই খুব কম আকারেই আছে। কেন আমি বলছি? কারণ পৃথিবীর বয়স কত, ইয়াসিন? খুব কমপ্লিকেটেড একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে কি, ধর্ম একটা ব্যাখ্যা দেয়, বিজ্ঞান একটা ব্যাখ্যা দেয়, পৃথিবীর সবচেয়ে কঠিন সত্যটা হচ্ছে এভরি হিস্ট্রি নিড আ এভিডেন্স। এভিডেন্স হিসাবে কি আসে? আর্কিওলজি, আর্কিওলজিক্যাল এভিডেন্স। আচ্ছা, আমি যদি দাবি করি যে একটা সময় 80 ফিটের মানুষ আছে, বিভিন্নভাবে প্রমাণ, দৈত্যাকার মানুষ আছে, গরিলাতের কথাই বলি। আচ্ছা, আমরা কি কখনো বিশাল মানুষের ফসিল পেয়েছি আদতে? আহ, আমরা আমরা হলো বিশাল মানুষের ফসিল, আমরা যদি যারা একটু চোখ কান খোলা রাখি, যারা একটু আহ, আমরা একটু ডিপ সার্চ করতে চাই, ডিপ ডাইভ দিতে চাই, যেটাকে ইংরেজিতে বলে, আমরা দেখতে পারবো যে গিলগামেশের কিছু আহ, টম টুম সরি গিলগামেশের টুম আবিষ্কৃত হয়েছে, যার কারণে মিডল ইস্টে অনেক আহ, দৈত্যাকার মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। এবং এমন এমন জায়গায় দৈত্যাকার দরজার মানে সন্ধান পাওয়া গেছে, যেগুলো সাধারণত সাধারণ মানুষের তৈরি ছিল না আর কি। এটা জাস্ট আমার সত্যান্বেষী সত্তা থেকে বলছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি বাংলাদেশের সংসদটাকেই দেখি, ওখানের গেটটাও কিন্তু অনেক বড়। গেট আসলে যদি আমি দেখতে যাই অ্যাজ আ আর্কিটেকচার মাইন্ড থেকে, গেট হচ্ছে একটা আভিজাত্য দেখানোর ফরমেশন। এটা আগে থেকে চলে আসছে। তুমি যদি গ্রিক সভ্যতায় দেখো, ইজিপশিয়ান সভ্যতায় দেখো, দেখবা তাদের প্রাসাদগুলোতে অনেক বড় বড় দরজা ছিল। তার মানে এই না যে তারা আকারে অনেক বড় ছিল। এখন বিষয়টা হচ্ছে সুমেরিয়ান বা আমরা যেসব এভিডেন্স গুলো গিলগামেশের বলছি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা অ্যাজ এভিডেন্স হিসেবে নিতে পারি না, কারণ স্বীকৃত না। এটা একটা সত্য, এটা তুমি অস্বীকার করবে না আমি জানি।
এখানে বিষয়টা হচ্ছে কি, আহ, আসলে যেমন আজ থেকে 9,000 বছর আগের কিছু ফসিল পাওয়া গেছে, যেগুলোতে আমরা দেখতে পাই তাদের দাঁত আগানো। হ্যাঁ, 9,000 বছর বলবো না, আরো আগেরও ছিল। তো এখন বিষয়টা হচ্ছে কি, অ্যাজ আ হিউম্যান বিং উই নিড আ এভিডেন্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স। আমি যদি এখন আর্কিওলজিক্যাল এভিডেন্সের মাধ্যমে বলতে চাই, তাহলে বলবো পৃথিবীতে 6 ফিট, 6.5 ফিট, 5 ফিট, মানে 7 ফিট এরকম, এর এর চেয়ে বেশি উচ্চতার মানুষ আজ পর্যন্ত ছিল না পৃথিবীতে। এখন অনেকের অনেক দাবি থাকতেই পারে, এগুলো আসলে আমি নিছক দাবি বলেই চালিয়ে দিচ্ছি। কারণ আহ, আহ, তুমি জানো কিনা জানি না, বাইবেলের অনেক বড় একজন বিশারদ ছিল, আমাশয় সম্ভবত, উনি আমেরিকান। তো উনি নাকি গণনা করে বের করেছিলেন পৃথিবীর বয়স 4,000 বছর। তুমি বিশ্বাস করো আর না করো, জীবন্ত ফসিল পেয়েছি আমরা, দুঃখিত, আমরা কিছু ফসিল পেয়েছি, যে ফসিলগুলোর বয়স প্রায় 20,000 বছর আগের, 30,000 বছর আগের। তো এখন বিষয়টা হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স। আবার তুমি যদি একটু কোরআনটা ভালো মতো পড়ো, সেখানে দেখবে তুমি জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে হে জিব্রাইল, তুমি পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, মানে এই মর্তের কথা বলেছেন আর কি। তো এই পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, এখন পৃথিবী থাকতে তো হবে, মাটি আছে মানে মাটি কেন বলছি, প্রত্যেকটা সৌরজগতে আমরা জানি একটা মাটি বা একটা স্তম্ভ, মানে একটা একটা কিছু আছে যেটা দিয়ে আবদ্ধ ওই জায়গার ম্যাগনেটিক ফিল্ডটা। তো বিষয়টা হচ্ছে ঠিক মাটি ও পৃথিবীতে ওরকম। তো তুমি যদি সেই মাটিগুলোকে দেখো, তো সেখান থেকে যেহেতু মাটি আনতে বলেছে, স্টারডাস্ট, হিউম্যান ইজ এ স্টারডাস্ট, দ্যাটস ট্রু, উই ক্যান অ্যাডমিট দ্যাট স্টাফ। সো সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, যে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে পৃথিবী মানুষের আগে থেকে ছিল। টাইপ টু সিভিলাইজেশন, ডাইনোসর, তারপর এভলিউশন, 4 ফিটের ফড়িং, 4 ফিটের ক্যাটারপিলার, একটা 4 ফিটের তেলাপোকা ছিল, থাকতেও পারে। দেখো, যেহেতু আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পাচ্ছি, সামনে আরো পাবো হয়তোবা, তো সেই ভিত্তিতে আমি বলতে পারি যে গিলগামেশ যেহেতু প্রমাণিত না, মানুষের বিবর্তনটা 6 থেকে 7 ফিটই থাকুক। তুমি কি বলো? আসলে একটা কথা আছে যে যেটা স্বাভাবিক সেটা আসলে অস্বাভাবিক, যেটা অস্বাভাবিক সেটাই আসলে স্বাভাবিক। এক, আর শেক্সপিয়ারের একটা কথা আছে যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ রেশিও দ্যাট ইউ ড্রিমড অফ ইন ইয়োর ফিলসফি। মানে আমাদের জ্ঞানের বাইরেও, আমাদের জানার বাইরেও এমন অজানা অনেক কিছু আছে যেটা হলো আমরা এখনো প্রমাণ করতে পারিনি, কিন্তু ওটার অস্তিত্ব আছে। যেমন মনে করো আমি অণুপরমাণু দেখতে পারি না, কিন্তু ওগুলোর অস্তিত্ব আছে। ওগুলো তো মানে অণুপরমাণু দিয়েই এক একটা পদার্থ গঠিত। বা আমাদের যে হোয়াইট ব্লাড সেল বা কোষ, সেগুলো আমাদের মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখতে হয়। আমি ওসব দিয়ে যাচ্ছি না, তবে আমি বিশ্বাস করি যে আমাদের মানে তুমি বাট যেসব দে হ্যাভ আ এভিডেন্স, দে হ্যাভ আ এভিডেন্স। এভিডেন্স এভিডেন্স, কিন্তু এখানে আমি এভিডেন্স, যেহেতু আমরা যারা শ্রোতারা, যেহেতু এটা আমরা অডিও রূপে যাচ্ছে, আমাদের শ্রোতারা শুনছে, আমরা এখানে এর সাথে আমরা কিছু এভিডেন্স আমাদের যখন ভিডিও আকারে যাবে, আমাদের ওপেন সিক্রেটের পডকাস্ট আকারে যাবে, বড় আকারে যাবে, তখন আমরা প্রত্যেকটা ভিডিওতে এভিডেন্স সহ, এটা বিতর্কিত হতে পারে, আমরা এভিডেন্স লিংক দিয়ে রাখবো এখানে আর কি। আমরা যেটা করছি, আমরা চেষ্টা করব এখানে যে আমাদের অডিওটাতে হ্যাঁ, লিঙ্কটা একটু কম দেওয়ার কারণটা না হচ্ছে অডিওতে, হ্যাঁ আমি অডিওতে লিংক দিচ্ছি না। আমার যখন ওপেন সিক্রেটের ভিডিওতে, মানে আমরা যখন পুরো পডকাস্টটাকে একটা অডিও ভিডিওতে যাবে, মানুষজন দেখবে, শুনবে, তখন ইউটিউবের সাথে আমরা লিংক দিব। এখন এখানে জাস্ট আমরা আলোচনাটা হ্যাঁ, চালিয়ে আমরা যাই। দুই বন্ধু, পাগল বন্ধু, এই রাত্রি 10টা 10:30টার সময় ছাদে বসে, শীতের রাতে বসে ছাদে বসে আড্ডা দিচ্ছি। এটা না, ছিল না, ব্যাপার। না, এখানে বিষয়টা তো হচ্ছে কি, আমি যেটা বলতাম, তোমার এখানে একটা ভুল হয়েছে, সেটা ছিল টাইপ 2 বা টাইপ 1 সিভিলাইজেশন গুলো না, এগুলো এখনো এক্সিস্ট করে, যেমন তুমি যদি জিনের অস্তিত্ব নিয়ে কথা বলো, তুমি তো এটা মানে না করতে পারবে না, জিন ডু এক্সিস্ট। জিনের বিষয়টা যেহেতু আমরা, না, এভরিথিং নিড অ্যাজ আ প্রোটাগনিস্ট অর অ্যাজ আ এগনস্টিক, প্রোটাগনিস্ট বলবো না, অ্যাজ আ এগনস্টিক ক্যারেক্টারিস্টিক ভাবে আমি যেহেতু নিজেকে বিশ্বাস করি, আই নিড আ এভিডেন্স। ফার্স্ট, আই নিড আ এভিডেন্স। ইফ আই ক্লিয়ার মাইসেলফ, আমি বিশ্বাস করি পৃথিবীর আরো 10টা মানুষ আমার কথা বিশ্বাস করবে। হ্যাঁ, তাহলে এভিডেন্স বের করার আগে তোমাকে সেরকম মানে কি বলবো, যে সেই প্রক্রিয়া যেতে হবে। আমি যদি বৈজ্ঞানিক প্রক্রিয়া বলি যে হ্যাঁ,
আহ, আমি শুরুতেই বলেছি সত্যান্বেষী শব্দটা খুবই কাঠখোট্টা এবং খুবই বিশাল। মানে এটাকে মানে এই শব্দটাকে সম্মান করা জানানো হবে না আমাদের মতো দুই পাগলের। তো আমি বলতে চাচ্ছি যে যারা একটু মানে অন্য উদ্ভট জিনিস নিয়ে কথা বলতে চাই, তো একটা প্রসেস যে না, এভিডেন্সটাকে তো খুঁজতে হবে, যেতে হবে, বা ওটা নিয়ে পড়াশোনা করতে হবে, বা ওই সময় না থাকলে ওটাকে নিয়ে কোনোভাবে একটা ভাবে দাঁড় করাতে হবে, যাতে করে যে না আমি আসলে কাছাকাছি গিয়েছি। মানে ম্যাথমেটিক্সের ভাষায় যদি বলি যে এটাকে আমার প্রমাণ করতে হবে, শুধু তো আমি মুখে বুলি আউড়ে পেলাম যে না এই ইকুয়েশনের উত্তর এটা, কিন্তু আমার তো করে দেখাতে হবে। মানে এই পয়েন্ট অফ ভিউ সাথে তুমি কি একমত কিনা? হ্যাঁ, এখানে খুব যৌক্তিক একটা প্রশ্ন। আসলে আমরা যারা যুক্তিবিদ্যা নিয়ে একটু স্টাডি করেছি তারা তাদের মতে যুক্তি হচ্ছে একটা অনুমানের আউটপুট, মানে শেষ প্রান্ত বা শেষ প্রান্ত বলে কিছু নেই, বা একটা আউটপুট হিসেবে আমরা গ্রহণ করি। তো এখানে বিষয়টা হচ্ছে যুক্তিটা তখনই সঠিক হিসাবে প্রমাণিত হয় যখন সেটা প্রমাণিত হয় তার বিভিন্ন সূত্র এবং বিভিন্ন আইন অনুযায়ী। তো এখানে বিষয়টা হচ্ছে টাইপ টু টাইপ ওয়ান সিভিলাইজেশনের চেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় অস্তিত্ববাদ। দর্শনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অস্তিত্ববাদ। এখন সংশয়বাদী ব্যক্তি বা চিন্তার চেতনার মানুষ যারা বা মুক্ত চিন্তার মানুষ যারা, তারা বিশ্বাস করে যে পৃথিবীটা একটা ওপেন সারফেস। এই ওপেন সারফেসে আমরা একটা পদ্ধতির মাধ্যমে এসেছি এবং পদ্ধতির মাধ্যমেই আমাদের জীবন পরিচালনা হবে এবং পদ্ধতির মাধ্যমে আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে যৌক্তিক। তো এখানে বিষয়টা হচ্ছে অবশ্যই ধর্ম আমাদেরকে মোরালিটি শেখায়, ধর্ম আমাদেরকে শেখায় সুন্দর পথ, নীতিবাক্য, ন্যায়পরায়ণতা। কিন্তু এখানে বিজ্ঞান চলে এক অন্য ধারায়। যেখানে বিজ্ঞানের কথা হচ্ছে জীবনের চলার পথ, সেখানে ধর্মের কথা হচ্ছে জীবনের শেষ পথ। তো আমরা ওই সংশয়ে যাচ্ছি না বা ওই আলোচনায় যেতে যাচ্ছি না। আমাদের মূল টপিকটা হচ্ছে মানুষের বিবর্তন। দেখো, চার্লস ডারউইন ভাষ্যমতে মতামত না নাও, একটা বিজ্ঞানের একটা অংশ হিসাবে নাও, সেই ক্ষেত্রে আমি বলবো চার্লস ডারউইন আমাদেরকে দিগন্তের এক মহা চূড়ায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, যেখানে বিজ্ঞান পায় একটা সূত্র, একটা সমাধানের পথ। অবশ্যই একটা সমাধানে উপনীত হতে হলে আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে এই পৃথিবীতে এত প্রাণীর মাঝখানে তুমি চিন্তা করো, প্রত্যেকটা প্রাণীর কিন্তু শরীর অনুযায়ী তাদের মস্তিষ্কটা হয়। সেখানে মানুষ ব্যতিক্রম। মানুষের শারীরিক আকারের চেয়ে মস্তিষ্কর আকার বড় হওয়াতে মানুষ চিন্তা করতে পারে, মানুষ স্বাধীন। তুমি যদি ধর্মেও যাও, দেখবে মানুষকে স্বাধীন সত্তা বলে ঘোষণা করা হয়েছে প্রত্যেক ধর্মে। তো যেহেতু এখানে দুইটা মতবাদই একই, তো আমরা এখানে ধরে নিতে পারি মানুষ চিন্তাশীল এবং মানুষ মুক্ত। আমি কি ভুল বললাম না? না, ভুল বলনি, খুব যৌক্তিক কথা। তবে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা ভিন্ন আঙ্গিকে যদি দেখি যে এই পৃথিবীতে অন্যান্য প্রাণীদের চলতে ফিরতে থাকতে, আহার গ্রহণ করতে বা খাবার গ্রহণ করতে তেমন একটা বেগ পেতে হয় না। তুমি যদি খেয়াল করে দেখো, একটা মানুষের ব্যাপক বেগ পেতে হয়, মানুষের জামা পরতে হয়, খাবার খেতে হয়, তার মাথার ওপর ছাদ দিতে হয়। তা না হলে একটা মানুষ সঠিকভাবে চলতে পারে না। হ্যাঁ, ব্যতিক্রম তো অবশ্যই আছে। মানে বনে জঙ্গলে মাঠে ঘাটে থেকে অভ্যাস হওয়া, এটা একটা মানে হ্যাঁ এটা একটা দিক। তবে আমি যদি সার্বিকভাবে হিসাব করি, ওটা মানে কি বলবো, একটা সময় মানুষ মানে মানে আদিম মানুষ থেকে ক্রমবিবর্তন হতে 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 এই পর্যন্ত এসেছে, কিন্তু এখনো মানুষ এত কিছু হওয়ার পরেও মানুষের কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, কিন্তু অন্যান্য প্রাণীদের পেতে হচ্ছে না। এই দিকটা তুমি কিভাবে দেখছো? আসলে আচ্ছা, আমি যদি এখন তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ঘোড়াকে বেতন দাও? গরুকে বেতন দাও? গরুকে তুমি কি দাও? তার খাদ্য দাও, বস্ত্র দাও। বস্ত্র বলতে গেলে ওই বেতন জিনিসটাও মানব সৃষ্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলছি যে গরুটাকে তুমি বস্ত্র বলতে আশেপাশে তার সুরক্ষা বা তার, হ্যাঁ, শীতকালে অনেক সময় তার উপরে বস্তা দেওয়া হয় বা বিভিন্ন রকম শীত নির্ধারক জিনিসপত্র দেওয়া হয়। তো জিনিসটা হচ্ছে এখানে আমরা আসলে মানুষ জাতি, আমরা হচ্ছে নির্ভরশীল সম্পদের কাছে। ওরাও নির্ভরশীল, মানে আমাদের গৃহপালিত পশু বলি, প্রাণী বলি, ওরাও নির্ভরশীল। পশু পাখি মানুষ পাবে আর কি। মানে ওদের সারফেসটা অনেক বড় আর ওরা ইউনাইটেড, আর আমাদের সারফেসটা অনেক ছোট।
যেখানে মস্তিষ্ক বড় হওয়ার কারণে আমাদের সারফেসটা বড় হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সারফেসটা ছোট ওদের চেয়ে। ওদের ইউনিটিটা বড়, আমাদের ইউনিটিটা ছোট। এর সাথে আরেকটা প্রশ্ন আসে, যেটা অবশ্য না, আমি একটু বলি, হ্যাঁ একটু হ্যাঁ একটু শেষ একটু করো। বলি। এখানে বিষয়টা হচ্ছে কি, এন্থ্রোপোলজিটা তোমাকে এখানে দেখতে হবে, নৃবিজ্ঞান। তুমি যদি নৃবিজ্ঞানে দেখো, দেখবে আমরা যখন ইউনিটেরিয়ান পৃথিবীতে ছিলাম, অর্থাৎ সবাই শিকার করতাম, সবাই একটা বাইসন দেখতে পেয়েছি, একটা আমি পাথর ছুঁড়ে মারলাম, দেখলো বাইসনটা আঘাতপ্রাপ্ত হয়েছে, একটু খড়িয়ে চলছে, আমার দেখা দেখি তখন করলো কি, আমার ট্রাইবের সবাই মারা শুরু করলো। দেখো, বিজ্ঞান, সমাজ, দর্শন, নৃবিজ্ঞান, এগুলো ছাড়া কিন্তু তুমি পৃথিবী কল্পনা করতে পারো না। তা তো অবশ্যই, একদম একদমই কল্পনা করতে পারো না। নটিলাস, জুল ভার্নের অমর লেখা, 20,000 লিগস আন্ডার দ্য সি। নটিলাস কত বছর আগে লেখা, 100 বছর আগে। তুমি এখন আমাকে লিখতে বলো বা কাউকে লিখতে বলো, তো 100 বছরের পরে একটা এমন একটা বস্তু, যেটা বিষয়। প্রাসঙ্গিক, মানে একদম প্রাসঙ্গিক, এবং একটা এমন একটা জিনিস যে একটা বিদ্রোহকে দেখায়, একটা সমুদ্রকে দেখায়, আটলান্টাসকে দেখায়। কল্প বিজ্ঞান কোথায় চলে গেছে। এখানে আমার না না, আমি এখানে কেন বলছি, একটু আমি খুব হ্যাঁ। দুঃখিত তোমাকে মানে বিষয়টা না বলতে দেওয়ার জন্য। দেখো, তুমি যে প্রথমে বলেছিলে চিকিৎসা, দূষণ, ঔষধ, ডিপ্রেস করে রাখা। আচ্ছা, তোমাকে জাস্ট একটা ওষুধ দিয়ে বোঝাই। ওষুধ কিন্তু আমাদের প্রতিকারের জন্য না। ও তো ওষুধ আমাদের প্রতিকার দেয়। প্রতিকার এক জিনিস, আর প্রতিষেধক এক জিনিস, হ্যাঁ, আর নিরাময় এক জিনিস, আরোগ্য আরেক জিনিস। এগুলো কিন্তু প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা। এখন আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে, প্রতিকার দেওয়া হচ্ছে, প্রতিষেধক বা আরোগ্য না। হ্যাঁ। আরোগ্য একমাত্র আমরা পেয়েছি যখন আমরা আয়ুর্বেদে ছিলাম, পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থা। ইউ ক্যান ডিনাই দ্যাট স্টাফ। আর এটা আমাদের ভারত উপমহাদেশ। কিন্তু রাজনৈতিক এবং ক্ষমতা একীভূতকরণ না করার কারণে আমরা কিন্তু আমাদের এই এত সুন্দর টেকনোলজিগুলো হারিয়ে ফেলেছি। এবং অ্যাস্ট্রোলজি, আজকে পর্যন্ত ভারত পৃথিবীতে অ্যাস্ট্রোলজিতে, আদিম অ্যাস্ট্রোলজিতে সবার উপরে। হ্যাঁ, পরে আধুনিক অ্যাস্ট্রোলজি এসেছে পশ্চিমা না, আজকেও আধুনিক অ্যাস্ট্রোলজি ভারতের কাছে জীবন। এদের আমি তোমাকে অবশ্যই কনস্পিরেসি থিওরিতে ব্যাখ্যা আমি দিব। আই হ্যাভ সাম এভিডেন্স। তো এখানে সবচেয়ে বড় সত্য হচ্ছে, আজকে মানুষের জীবনটাকে প্রেস করে রাখা হয়েছে, ডিপ প্রেস। ডিপ্রেস এবং হচ্ছে সাপ্রেসড করে রাখা হচ্ছে উন্মুক্ত তথ্য, যেটা দিলে মানুষ আসলে তাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে পারবে। না, মানে তোমাকে আমি আজকে জাস্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, তুমি জানো ভ্যাকসিন পৃথিবীতে প্রথম কারা আবিষ্কার করেছিল? কারা? বাঙালি। কিভাবে? তারা গুটি বসন্তের পুজ, যে রসগুলো হতো, সেগুলো তারা সংরক্ষণ করে রেখেছিল 1 বছর। তারপরে তারা করলো কি, বাচ্চাদেরকে তাদের হাত ছিলে, মানে একটু ছিলে, ওখানে সেই রসগুলো ডলে দিত। প্রথম আবিষ্কার হলো ভ্যাকসিন। ঠিক সেই টেকনোলজি ব্রিটিশরা 20 বছর পরে নিয়ে সেম কাজ করে, তারা জাস্ট ইনজেক্ট করতো, এবং তারা ছিলা টেকনোলজি, মানে অর্থাৎ চামড়ার ভিতর দিয়ে পুশিং এর মাধ্যমে আমাদের ভারতীয়রা এই ব্যবস্থাটা শুরু করেছিল আয়ুর্বেদের মাধ্যমে। মানে মানুষের যে তুমি বলো যে বিবর্তনবাদের মাধ্যমে যে মেডিসিন এবং মানুষের স্বাস্থ্য, মানুষের সেন্স এবং মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটেছে। না না না, এখানে একটা এখানে একটা কিন্তু আছে, একটা হ্যাঁ। কিন্তু আছে কি, একটা সাস্টেইন টাইম পর্যন্ত বিবর্তনটা হয়েছে প্রকৃতির নিয়মে এবং মানুষের নিয়মে, যেখানে বিবর্তনটা মানুষের অ্যাকচুয়াল হয়েছে। আজকের বিবর্তনটা কিন্তু ধ্বংসাত্মক। এবং এখানে এই আজকের যে বিবর্তন এখানে, এবং তুমি ভালো করে জানো আমাদের যে ওপেন সিক্রেট পডকাস্টটা কেন ওপেন সিক্রেট, কারণ উন্মুক্ত গোপনীয়তা বা মানে যে তথ্যগুলো গোপন কিন্তু এটার মানে মানে দিনের আলো দেখা উচিত। তো কেন এখানে ইয়াসিন বলল যে আজকের বিবর্তনটা ধ্বংসাত্মক, আমরা যারা সেন্সেবল মানুষ অবশ্যই জানি, আমরা সবাই সেন্সেবল মানুষ, চোখ কান খোলা রাখলে দেখতেই পাচ্ছি যে কি হচ্ছে। কিন্তু কেন, এটা শুরুটা কোথা থেকে হলো, আজ থেকে 100-200 বছর আগে কারা শুরু করেছিল, এখানে একটা কনস্পিরেসি আসে, কিন্তু আমরা ওদিকে আরো যাব, কিন্তু আপাতত আমরা এখানেই থাকি। আচ্ছা, তুমি কি জানো মানুষের বিবর্তনের সূত্রপাত কোত্থেকে? আক্রমণ। কিভাবে? মানুষ যখন পাথর দিয়ে প্রাণীকে আক্রমণ করা শুরু করলো, তারপর তারা কাকে আক্রমণ করলো জানো? নিজেদেরকে না, প্রকৃতিকে। তারা প্রকৃতিকে আক্রমণ শুরু করলো। এটা কি মানুষ যখন না না, আগুন এখানে আবিষ্কার এখানে করলো একটু তখন একটু তো না নাকি না, আগে? এটাই বলতেছি, আমি এটাই বলতেছি।
তারা কি করলো, আক্রমণ করতে করতে একদিন পাথর দিয়ে পাথরকে আক্রমণ করলো, সেখান থেকে সৃষ্টি হলো একটা স্ফুলিঙ্গর। স্ফুলিঙ্গর স্ফুলিঙ্গ থেকে কি হইলো, ওখানে আগুন জ্বলা শুরু হইলো। আগুন কিন্তু মানুষের আবিষ্কার করা সবচেয়ে দুর্দান্ত এক বস্তু বা এলিমেন্ট, যেটা দিয়ে বা একটা তুমি বলতে পারো ন্যাচারাল রিসোর্স, যে ন্যাচারাল রিসোর্সটা মানুষকে অনেক দূর আগায় নিয়ে গেছে, ইভেন দ্য প্রিজার্ভ পর্যন্ত। আচ্ছা, এবার আসি যে কি ডিপ্রেস করে রাখা, মানে এক বিবর্তন একটা পর্যন্ত প্রাকৃতিক নিয়মে হয়েছে, তারপরে মানবের ইচ্ছা অনুযায়ী হয়েছে। এটা কি তুমি বলতে চাও যে যখন এর আমি ওইটাই বলতেছিলাম যে যুদ্ধটা কেন, যুদ্ধ মানুষকে উন্নত হতে শেখায়, একদম ট্রুথ, এটা সত্য কথা। কিভাবে তুমি দেখো, পৃথিবীর সবচেয়ে বড় বিবর্তন এসেছে প্রথম বিশ্বযুদ্ধে, উন্নতির মানে প্রযুক্তির উন্নয়ন এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। না, এখানে হ্যাঁ, প্রযুক্তির উন্নয়ন আসলে আমি বলবো আরো একটু পিছিয়ে যেতে চাই আমরা যদি ইতিহাসের দিকে না না, তাকাই। আমি এখানে ইতিহাসটা আমরা কেন, যদি আমি রেনেসার দিকে তাকাই, একই একই এখানে আমরা তুমি যদি বিপ্লব রেনেসার দিকে আক্রমণ তাকাই, পাবা। তারপরে হচ্ছে হলো শিল্প বিপ্লব, তারপরে হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল যে বিপ্লবগুলো হলো, এগুলো তো সব দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আরো বহু বছর আগে। না না, এখানে আগের দেখো, এখানে তুমি বিপ্লবের মধ্যে একটা জিনিস পাবা, সেটা হচ্ছে সংঘর্ষ। নিউটনের একটা থার্ড লটা তোমার মনে আছে? প্রত্যেকটি ক্রিয়ার সমানুপাতিক এবং বিপরীত বিপরীত প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে। রয়েছে। প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার ফলেই কিন্তু আজকের বিবর্তনটা বিকশিত হয়েছে। কিন্তু এই বিকশনের মাঝখানে মানব ইচ্ছা আছে, মানে মানব রচিত কিছু আইনের ইচ্ছা দ্বারা। যেমন তুমি আগে ইনভেন্ট করতে পারতে তোমার যা মন চায় তাই, তুমি পাতা নিয়ে গবেষণা করতে, তুমি কংক্রিট, তুমি সব কিছু। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দাও তো, 19 শতকের পরে তুমি কি কোনো কিছু নতুন, কিছু উন্নত মানে সৃষ্টি হতে দেখেছো, নতুন কোনো মানে বিষয়বস্তু খুব রেভলিউশনারিলি? এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগে পরের কথা আগে, বলছো? আমি পরের কথাই বলতেছি। হ্যাঁ, পরে তো হচ্ছিল অনেক, মানে রেভলিউশনারি অনেক আবিষ্কার না, হয়েছে। আমি এখানে একটু দ্বিমত করব, কারণ হচ্ছে হলো এখানে আমরা অনেক রেভলিউশনারি আবিষ্কার করেছি, এবং ওটা হয়তোবা ওটার সাথে প্রাচীন অলরেডি, মানে প্রাচীন যে আবিষ্কারগুলো ছিল, মানে সে মনে করো আমি যদি ধরি 1940-এর দশক থেকে শুরু করে আমি যদি 70-এর দশক পর্যন্ত আসি, এখানে যে আবিষ্কারগুলো হয়েছে দেখার মতো, এগুলো হচ্ছে হলো আর এর থেকে আরো অতীতের কিছু না না, প্রাচীনতম এখানে ছাপ বন্ধু, পড়ে গেছে। আমি তোমাকে একটা কথা বোঝাই। দেয়ার ইজ আ হিউজ ডিস্টিংগুইশ বিটুইন ইনভেন্ট অ্যান্ড মডিফিকেশন। তুমি যেটা বলছো সেটা হচ্ছে মডিফিকেশন, আচ্ছা, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে ইনভেন্ট। তবে ইনভেন্ট আর মডিফিকেশন দুই জিনিস। ইনভেন্ট যেগুলো হতে, মানে যেগুলো হচ্ছিল যে, মানে বর্তমান যে বিবর্তনটা হয়েছে ওটা খুবই ধ্বংসাত্মক, হুম। এবং ওর মধ্যে যারা বিবর্তন করতে চেয়েছে এবং যারা হচ্ছে হলো ও, যারা হচ্ছে ইনভেন্ট করতে চেয়েছে আক্ষরিক করতে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে হচ্ছে হলো পুরো পৃথিবী যারা চালাচ্ছে, পুরো পৃথিবী যাদের ইশারায় চলছে, তাদের হচ্ছে হলো যাতে ব্যবসায় বলো, তাদের একদম। এর মানে অর্থনীতির যাতে ব্যাঘাত ঘটে, এটাতে হচ্ছে হলো তারা ইয়ে করতে আচ্ছা, চায়নি আমি আর তোমাকে কি। একটা প্রশ্ন করি। রকেট, জুল ভার্নের লেখা রকেট, কোথায় পড়েছিলে? এটা হচ্ছে হলো ওই গল্পটা ভুলে গেছি হ্যাঁ, এখন। জুল ভার্নের একটা লেখায়, যেখানে ঠিক ক্যালিফোর্নিয়া থেকে একটা কামানের মাধ্যমে চাঁদে একটা গোলা পাঠানো হবে, এবং সেই গোলাটা আবার চাঁদ থেকে ফেরত আসবে পৃথিবীতে। মনে আছে? মনে তার হচ্ছে ভিতরে গল্পটা। 3জন নভোচারী থাকার কথা ছিল, মনে আছে? আচ্ছা, তুমি একবার চিন্তা করো তো, এই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় আবিষ্কারটা কি? ইনভেন্ট। ইনভেন্ট, ইনভেন্ট সবচেয়ে বড় আবিষ্কারটা হচ্ছে হলো, রকেট। হ্যাঁ, রকেট, উই আর তাও না না, উই আর লিটারেলি ক্রিয়েট আ রকেট ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ক্রিয়েটেড আ রকেট। ক্রিয়েটেড আ মানে রকেট, এখানে সরি। এখানে এখানে আমি কেন বলবো, এখানে একটা কথা যে আহ, এনি জ্যাকবসনের একটা বই আছে, সেটা ছিল অপারেশন পেপার কাট। ওখানে উনি বলছেন, লেখিকার নাম, উনি উনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ওনার নামটা হয়তো ভুল হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে হলো যে ওখানে উনি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি, হিটলারের নাৎসি বাহিনী,
থেকে হিটলারের চেনা দেখো যে এখানে কয়জন, এখানে এখন আমাকে আমরা শেষ করতে দাও। এখানে যারা হচ্ছে হলো আহ, নাৎসি সায়েন্টিস্টরা ছিল, তারাই এসে হচ্ছে হলো আমেরিকা থেকে রকেটের ইয়েটা করে। কিন্তু রকেটের ধারণা পৃথিবীতে ছিল। আমি একটা ছোট্ট একটা ঘটনা বললাম, ইয়াসিন আরো এটাকে ইন জেনারেলাইজলি পুরো পৃথিবীর কনটেক্সটে বলবে। না, তো এখানে ইয়াসিন, আমি কেন ওই সময় থামাতে চাচ্ছিলাম কেন, রিজনটা হচ্ছে দেখো, মানে ইনভেন্ট হচ্ছে আবিষ্কার করা আমরা বলি। দেখো রকেট একটা আবিষ্কার, যৌগিক আবিষ্কার। এই রকেটে, এই আবিষ্কারে আমাদের মূল যে উপাত্তটা ছিল, সেই উপাত্তটা হচ্ছে পৃথিবী থেকে একটা বস্তু আকাশ পার করবে। ভিডিও রকেট কিন্তু ৩২২ কিলোমিটার দূরে যে আঘাত আনতে পারতো। তো আমাদের রকেটটা আস্তে আস্তে তার গতিপথ উপরে নিয়েছে বা উপরে যেয়েছে। তুমি দেখো আজকে কিন্তু এই যে রকেটটা, আমাদের মূল আশা ছিল হচ্ছে আমাদেরকে চাঁদে নিয়ে যাবে, মঙ্গলে নিয়ে যাবে, নিয়ে গেছে। আচ্ছা, তো যদি বিতর্কিত, যাই হোক না ওটা না, পরে হ্যাঁ ওটাই আসতেছে। আমি বলছি। দেখো রবার্ট যে ওপেনহাইমার আবিষ্কার করলেন পারমাণবিক বোম, এটা মডিফিকেশন বলবো আমি, আণবিক বোমের মডিফিকেশন পারমাণবিক বোম। আচ্ছা, রকেটটা তো ইনভেন্ট, রকেট হচ্ছে ইনভেন্ট, আর পারমাণবিক বোমটা হচ্ছে আবিষ্কার, মানে দুঃখিত, মডিফিকেশন মানে উন্নতিকরণ করা। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় না এই দুইটা সংমিশ্রণে মানুষ মারিয়ে বানিয়ে ফেললো এমন এক মারণাস্ত্র, যার এক বোতামে যা ইচ্ছা তাই করা যায়? হ্যাঁ, এটাকে তুমি কি ধ্বংস মনে করছো, নাকি আমাদের উন্নতির শিখরে ওঠার জন্য আত্মিক রকেট মনে করছো, মানে আত্মিক ওই ধ্বংস জিনিসটা মনে না এটাকে করছো? আমি ধ্বংস মনেই করছি, কারণ আমরা পৃথিবীর আদিমতম শক্তি যেটাকে বলা হয়, পৃথিবীর প্রকৃতির যে শক্তিটাকে, প্রকৃতির শক্তি থেকে আমরা উৎসাহিত হয়ে যে পরিমাণের জিনিসপত্র বানিয়েছি, আসলে দিন শেষে খুবই ধ্বংসাত্মক হয়েছে। এবং হচ্ছে হলো গত 200 থেকে 300 বছরে, বা যদি যদি 100 বছরই ধরি, গত 100, 150, 200 বছরে ব্রিটিশ শাসন এবং হচ্ছে হলো এর আগেও যে পর্তুগিজ শাসন, এক একটা শাসন আমরা দেখেছি, বা পুরো পৃথিবী দেখেছে আর কি। তো ওইখানে হচ্ছে হলো তারা আসলে ধ্বংসাত্মক একটা মানসিকতা নিয়ে চলেছিল, ধ্বংসবাজ যেটাকে আমি বলি, যেটা একটু স্ল্যাং হয়ে যায়, না, বা এই এটাই মানসিকতা নিয়ে চলেছে। এটাই আমি কেন? দুঃখিত তোমার ভিতরে ঢোকা, মানে কেন? কারণ হচ্ছে হলো একটা পরাশক্তি আছে যারা পৃথিবী চালায়, একদম এবং একদম তাদের অর্থনৈতিক লাভ, তাদের নিজেদের লাভের জন্য তারা একটা স্ট্রাকচারে এনেছে। কেন? কারণ হচ্ছে হলো দেখা গেছে যে এখনো আজকের দিন পর্যন্ত যারা হচ্ছে হলো ন্যাচুরোপ্যাথি, হোমিওপ্যাথি ফলো করে, আমি ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি ফলো করি, তারা হচ্ছিল দেখা গেছে যে একটা পর্যায়ে গিয়ে অনেক স্বাভাবিকভাবে, সাবলীলভাবে, প্রাকৃতিক উপায় সুস্থ হচ্ছে। কোনো, হ্যাঁ এটা হয়তো বা টাইম লাগে, কিন্তু কেন? কারণ হচ্ছে হলো সত্যটা আসলে লুকায়িত। তোমার নিউক্লিয়ারে তো নিউক্লিয়ার মেডিসিনও কিন্তু ব্যবহার করা হয়, হ্যাঁ নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টও ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে। তো এখন বিষয়টা হচ্ছে কি দেখো, একদম সত্যি কথা বলতে, মানে আমাদের যে আলোচনার বিষয়বস্তুটা ছিল, সে বিষয়বস্তুটা হচ্ছে মানুষকে আসলে উন্নতির চরম শিখরে উঠছে যেটা মানুষ ভেবেছিল, নাকি ধ্বংস হচ্ছে। মানুষ ধ্বংস হচ্ছে, এবং যারা আসলেই চেয়েছিল, মানে যারা যারা যেসব সত্তা বা যেসব একজন মানব সত্তা যারা চেয়েছিল মানুষকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যেতে পারে, তাদেরকে আসলে রাজনৈতিক কারণে, মূলত নিজের অর্থনৈতিক যে পরাশক্তিটার কথা বলছি আমরা, এরপরে যখন বড় আকারে আমরা পডকাস্ট করব ওপেন সিক্রেট, তখন আমরা আরো আলোচনা করব। না, এটা তো আমাদের তো আলোচনা থাকবে, তারপর আমরা এবার এখানে বলি, কিছু। আমি এখানে বলি যে এখানে যারা পরাশক্তি বা এখনো পৃথিবী চালাচ্ছে, তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যের কারণে যারা আসলে মানব জাতিকে উন্নত করতে চেয়েছিল আক্ষরিক অর্থে, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এখন বর্তমানে তোমার যে প্রশ্নটা ফিরে আসি, হ্যাঁ মানুষ ধ্বংসাত্মক, মানুষ এই মুহূর্তে ব্যাপক ব্যাপক হারে ধ্বংস। আমরা যদি আজকের ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখি, তারপর মিডল ইস্টে প্যালেস্টাইনে যে বর্বরচিত। বর্বরচিত নারকীয় ঘটনা ঘটছে, এগুলো দেখি, এগুলো মানে দেখার পরে আমি আসলে খুব দুঃখ সহকারে বলবো যে মানুষ ধ্বংসাত্মক, মানুষ ধ্বংসে করার জন্যই এসেছে আমার মাঝে মনে।
হয়তো এটা আমার আবেগের এটা এটা আসলে আবেগের একটা বিশাল বিস্ফোরণ আমি দেখতে পাচ্ছি। মানে এখানে বিষয়টা যাই হোক, হচ্ছে এবার আসলে আমার ফিরে আসি আরেকটা, যে হ্যাঁ মানুষ ধ্বংসাত্মক, তবে মানুষকে, যে মানুষ আসলে সুযোগের সদ্ব্যবহারের থেকে অপব্যবহার করে। ফ্রান্স কাফকায় চলে আসি। ফ্রান্স কাফকায় কেন আসছি? ফ্রান্স কাফকা। ফ্রান্স ফ্রান্স কাফকা জেড কেন আসি ফ্রান্স কাফকায়? মেটামরফোসিস, দ্য ট্রায়াল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে কনসেপ্ট অফ শেম। তুমি যদি অর্থোডক্স সমাজের রীতিনীতিকে কনসিভ করতে না পারো, তাহলে তুমি হচ্ছে কনসেপ্ট অফ শেমের মধ্যে পড়ে গেছো। এখন কনসেপ্ট অফ শেমটা কি? তারপর কনসেপ্ট অফ ক্ল্যাশও আছে। দেখো, সত্যি একটা কথা বলতে গেলে কি, যখন কেউ ক্ষমতায় আসে অ্যাজ আ পলিটিক্সের রুলস অনুযায়ী, সে কিন্তু তার একটা মেথড, তার একটা চিন্তা, তার একটা দর্শনকে নিয়ে আসে। এটা মানো কি না মানো, এটা কিন্তু সত্য। তাহলে আমি তোমার মানে আমি আর্গুমেন্টটা মানে বুঝতে পারছি না, তুমি আমাকে কোনো কোয়েশ্চেন করছো না, মাঝখানে আটকাচ্ছ না। না, আমি আসলে বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ আমরা ফিলোসফিতে ঢুকেছি, এখন এই ফিলোসফি থেকে আমি আবার কখন আবার মানব ইতিহাস এবং পৃথিবীর ইতিহাস এবং ওদিকে আবার দেখো 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 আমি এখানে জানি ফিলোসফি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, বিজ্ঞান, সব এক একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, হয়তো আমি ভুল বলতে পারি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এক একটা ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ দ্য রোল টু প্লে। কিন্তু যেটা আমি বলতে চেয়েছি যে ফিলোসফি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর পরের প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে কি, আমি তোমার যে প্রশ্নটা আছে একদম সুন্দরভাবে শেষ করি, মানে শেষ করব না, উত্তরটা দিই। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের সংমিশ্রণটা কি বলতে পারো? লাইফস্টাইল অফ আ হিউম্যান। মানুষের জীবন আদর্শ, জীবন পরিচালনার ক্ষেত্র বা পরিচালনার যে মতবাদ, চিন্তা চেতনা, এক ভাষায় বলি মানুষের জীবন পরিচালনার চিন্তনের একটা ফলাফল। আচ্ছা, মানুষ নৃবিজ্ঞান থেকে আসে। মানুষ নৃবিজ্ঞানটা কি? নৃবিজ্ঞানটা হচ্ছে মানুষ কিভাবে পৃথিবীতে যাত্রা শুরু করলো, আস্তে 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 মানুষ কিভাবে বিবর্তনের মাধ্যমে গুহায় গেল, কিভাবে কাপড় আবিষ্কার, মানে তাদের শরীর, মানে ধাপে 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 কিভাবে মানুষ একটা ইউটোপিয়ান পৃথিবী থেকে চলে আসলো ইন্ডিভিজুয়ালিজম বা নিজস্ব সত্তায়। এটা হচ্ছে নৃবিজ্ঞান। আচ্ছা, সমাজ তো ছিল, মানুষ পশু শিকার করুক আর মানুষ ধান চাষ করুক বা যাই চাষ করুক, মানুষ কিন্তু একটা সমাজবদ্ধ প্রাণী হিসাবে ছিল। এটা তো অস্বীকার করার সুযোগ নেই। সমষ্টিগতভাবে মানুষ হচ্ছে সামাজিক জীব। কুকুর বিড়াল সামাজিক জীব, কুকুর সামাজিক জীব, হায়না সামাজিক জীব, ঠিক মানুষও তদ্রূপ একটা সামাজিক জীব। সমাজ বিজ্ঞানের আওতায় পড়লো। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্রতম অংশ, সমাজ বিজ্ঞান। নৃবিজ্ঞান সমাজ বিজ্ঞানের ডেফিনেশন শেষ। মানুষ কিন্তু তার বিবর্তনটা একটা দর্শনকে সামনে রেখে করেছে, যেখানে ছিল প্রকৃতি, যেখানে ছিল নন্দন তত্ত্ব, যেখানে ছিল আহ বস্তুবাদ, ভাববাদ, যেখানে ছিল অস্তিত্ববাদ। তাহলে এটা গেল দর্শনের অংশ। তবে আমার একটাই প্রশ্ন, যে একটু বলি। তারপরে তুমি যদি আহ, তারপরের ধাপে আসো, তারপরের ধাপে তোমার প্রশ্ন ছিল যে দর্শন, তারপরে বিজ্ঞান। বিজ্ঞান শব্দ অর্থ কি? বিশেষ জ্ঞান। তাহলে তোমার কাছে এটাকে সমষ্টিগত কেন মনে হচ্ছে না? আমি সমষ্টিগত কিন্তু কখনো মানে হচ্ছে না এটা বলিনি। না, এটা আমি না বলনি, কিন্তু এখানে আমি বুঝালাম আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। জড়িত না, একদম একই অংশ। এবং আমার প্রশ্নটা হচ্ছে যে এটা শুরুটা কখন থেকে? সেই মানে আদিম যেই যুগটা থেকে, যেখানে মানুষ প্রকৃতি পূজা করতো, ওখান থেকে কি, নাকি এর আরো পরে যখন না আদিম না, মানুষ বিবর্তনের মাধ্যমে একদম খুব মানে চমৎকার একটা প্রশ্ন। মানে এটা আমার কাছে খুব, মানে মাঝে মাঝে খুব হাস্যকর মনে হয়, আবার মাঝে মাঝে যৌক্তিক মনে হয়। কেন বলি? দেখো, কুকুরকে কোনো সময় ইবাদত করতে দেখেছো? বিড়ালকে, ছাগলকে, গরুকে, হাঁসকে, মুরগিকে প্রার্থনা কিন্তু মানুষই করে। এখানে আমি মানে আমি কাউকে ছোট করছি না। প্রার্থনা অবশ্যই একজন স্রষ্টার প্রয়োজন আছে। এটিসিজি, আমি সবসময় বলি এটিসিজি চেঞ্জ মাই মাইন্ড, আই ট্রাস্ট ইন ক্রিয়েটর ফর দ্যাট রিজন, বাট আই এম আ agnostic method user.
আর পার্সন বা থিঙ্কার। এখন বিষয়টা হচ্ছে বা এগনস্টিক পার্সোনালিটির একটা মানুষ, তুমিও হয়তো বা যেহেতু ট্রুথ সিকার বলেছো। আচ্ছা আমাকে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করবে, এখানে যেহেতু আমরা একটা যুক্তি নিয়ে কথা বলছি যে অস্তিত্ববাদ, প্রমাণ, তত্ত্ব, উপাত্ত সবকিছুকে মিলিয়ে তোমাকে একটা সত্য এস্টাবলিশ করতে হয়। তুমি বলছিলে যে মানব ইতিহাস কোত্থেকে শুরু। দেখো না, যদি মানব ইতিহাসের শুরুটা বলি না, আমি বলেছি যে এই মানে প্রকৃতি পূজা, মানে না, প্রশ্নটা আমি আবারও রিপিট করছি, হয়তো মনোযোগ দিয়ে শুনুনি, যে ফিলসফি, বিজ্ঞান, নৃবিজ্ঞান মানে এগুলোর যে শুরুটা, যে এটা কি যখন আদিম সমাজে বা আদিম মানুষ যখন প্রকৃতি পূজা শুরু করলো ওখান থেকে তাদের ভাবের বিবর্তন বা এখান থেকে এসেছে, নাকি এরপরে যখন মানুষ আরো বিবর্তনের মধ্য দিয়ে দিয়ে চিন্তা করেছে, প্রকৃতির সাথে থেকেছে তখন থেকে? না, মানুষের আসলে সমাজবদ্ধ হওয়াটা ছিল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। যদি অ্যাকর্ডিং টু নৃবিজ্ঞান বলি তাহলে মানুষ কোনো সময় মানুষ প্রথম প্রারম্ভিকে মানুষ প্রার্থনা করতো না। প্রারম্ভিকে মানুষ শিকার করত। একদম শুরুতে মানুষ পশু শিকার করত তাদের খিদা মেটানোর জন্য। শিকার বলতে গেলে দেখো এখন স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছের জীবন আছে। গাছের উপরে হামলা মানেও কিন্তু প্রাণের উপরে হামলা, প্রাণ। তার মানে মানুষ এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য প্রাণের উপর হামলা করেছে, মানে তারাও একটা প্রাণ, কিন্তু তারা প্রাণের উপর হামলা করেছে খাপ খাইয়ে থাকার জন্য। থাকার জন্য তারা এই কাজটাই করত। ইলন মাস্ক, এটা খুব প্রাসঙ্গিক বলেই বলছি, ইলন মাস্ক একটা সময় অন্ধকার খুব ভয় পেত। কেন জানো? জানো? কারণ অন্ধকার তার মনে হতো, অন্ধকারে সে অনেক কিছু কল্পনা করতো, ভূত, প্রেত, এই সেই, অনেক অবস্টিকলস, অদেখা, অদৃশ্য। তো সে যখন জানতে পারলো আসলে এই অন্ধকারটা হচ্ছে এই অন্ধকারটা হচ্ছে তোমার একটা নিয়নের অনুপস্থিতি, তখন সে আর অন্ধকারকে ভয় করলো না। তো বিষয়টা হচ্ছে বাস্তবতা। বিজ্ঞান আমাদেরকে শেখায় যে অন্ধকার মানে নিয়নের অনুপস্থিতি, আর ধর্ম আমাদেরকে দেয় বিশ্বাস, একটা স্তম্ভ, একজন স্রষ্টা, একটা ডিসিপ্লিন। আসলে আমি মনে করি এটা নিয়ে মতবিরোধ না করে আমরা এটাকে ভেবে নেই, ভেবে, যে বিষয়টা বোঝার চেষ্টা করি, যে হ্যাঁ, কিভাবে আমরা বিষয়টাকে আমরা মানে আমরা সবাই আন্ডারস্ট্যান্ডিং সবাইকে, এ নিয়ে মানে আসতে আমরা পারবো সবাই বা সবাইকে একসেপ্ট করে নিয়ে যার যে ভালো লাগা সে ভালো লাগাটাকে প্রায়োরিটি দেই এবং সবাই মিলেমিশে তুমি সমাজে ভালো বসবাস করেই করি। জানো যে এইটা মধ্যে আমি শান্ত থাকতে থাকতে পারবো না। আমাদের আগামী যে পডকাস্ট গুলো আসছে, আমি হচ্ছে হলো একজন যারা কনস্পিরেসি থিওরি নিয়ে ঘাটাঘাটি করি করি বেশি, সে হচ্ছে হলো আমাকে যদি বলা হয় যে না শ্রাবণ, এখানে হচ্ছে হলো যে আমাদের এখন শীতের আকাশে অনেক, তুমি দেখতেই পাচ্ছ এখন যে অনেক তারা উঠেছে আকাশে, এটা এখানে তবে এখানে হ্যাঁ হ্যাঁ আছে। শ্রাবণ, আমরা আরো যাব। হুম। একটা জিনিস হচ্ছে আমরা শুরু করলাম আজকে থেকে, আমরা এই আলোচনাটা আরো সেকেন্ড এপিসোড পর্যন্ত নিব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসলে আমি একটু শ্রাবণের পাগলের ব্যাখ্যাটা দেই। পাগল বলতে গেলে কিন্তু আসলে ডেসপারেশনকে বোঝায় বা ডেসপারেট পার্সনদের বোঝায়। আমরা হচ্ছে ডেসপারেট পৃথিবীকে জানার জন্য, জ্ঞান চর্চার জন্য। আমরা যদি কোনো প্রকার ভুল করে থাকি আপনার কমেন্টে দয়া করে জানাবেন, আমাদের ভুলগুলো আমাদের সঠিক তথ্যটা দিবেন যেন আপনাদের সামনে আমরা সত্যটা নিয়ে আসতে পারি। শ্রাবণ কি বলো? একদম তাই, এবং হচ্ছে হলো আমরা